জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন কাল জনসাধারণের জন্য খুলছে পরদিনই। 1 বছরের মধ্যে শেষ হবে হতাহতদের বিচার, জানালেন চিফ প্রসিকিউটর। পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা, হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। বারবার দেশে ফেরার কথা বৃথা আস্ফালন। ভারত, চীন, রাশিয়া সবার সঙ্গেই যোগাযোগ থাকার দাবি। সব দলের সাথে আলোচনা করে সংবিধান সংশোধন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের অঙ্গীকার, বিরোধী দলকে ছাড়াই কমিটির বৈঠক। জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে প্রতিরোধ, হুঁশিয়ারি জামায়াত আমিরের। বিপ্লবীদের উপর হামলা বিশ্বাসঘাতকতার শামিল, যে কোনো মূল্যে জনরায় বাস্তবায়নের ঘোষণা। বাসাবাড়ি, কারখানা কিংবা ফিলিং স্টেশন, গ্যাস সংকটে সবখানেই ভোগান্তি। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কমছে শিল্পের উৎপাদন। ধাপে ধাপে সমাধানের আশ্বাস। দক্ষিণ কোরিয়ার সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বাংলাদেশের। রপ্তানিতে 97% পণ্য সেবায় শুল্ক অগ্রাধিকার পাবে ঢাকা। সিউল পাবে 87% পণ্যে। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী এবং আমি অন্যয় কর্মকার। একনায়কতান্ত্রিক শাসনের নির্যাতন, আন্দোলন, সংগ্রাম এবং ছাত্র জনতার প্রতিরোধের নানা স্মৃতি ও দলিল নিয়ে সাজানো হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। বহুল প্রতীক্ষিত সংগ্রহশালাটি উদ্বোধন হতে যাচ্ছে কাল। রাজনীতিবিদরা বলছেন এটি শুধু একটি ভবন নয়, বরং লাখো মানুষের প্রতিরোধ, ত্যাগ ও সংগ্রামের এক জীবন্ত স্মারক। বিস্তারিত জাবেদ আবদুল্লার প্রতিবেদনে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। রক্তক্ষয়ী সেই গণ অভ্যুত্থানে দীর্ঘ 17 বছরের শাসনেরও অবসান ঘটে সে সময়। সেদিন গণভবনের প্রতিটি অংশে ছড়িয়ে পড়েছিল জনতার ক্ষোভ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বাসভবন চলে গিয়েছিল ছাত্র জনতার দখলে। এরপর বহু মানুষের চোখের জলের সাক্ষী সেই গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র, ভিডিও, দলিল দস্তাবেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, শহীদ ও আহতদের ব্যবহৃত পোশাক, বিভিন্ন স্মারক, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ড সহ নানা উপকরণ সংরক্ষণের উদ্যোগ নেয় বিগত অন্তর্বর্তী সরকার। অবশেষে সেই রক্তে ভেজা আগস্ট মাসে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সেই জাদুঘরের দেয়াল জুড়ে এখন সাজানো আপসহীন সংগ্রাম, 36 জুলাইয়ের জনতার পুঞ্জীভূত ক্ষোভের নানা প্রতিচ্ছবি। নির্মাণ শ্রমিকরা বলছেন এরই মধ্যে এই স্থাপনাটি দর্শনার্থীদের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। পুরো 5 তারিখের আগে এটা পরিষ্কার কাজ হয়ে যাবে। আমাদের ফিনিশিং কাজ চলতেছে, আমরা মেশিং মারতেছি, মাইরে পানি দিয়ে ধুইয়া পরিষ্কার করে দিচ্ছি। 5 তারিখের আগে মানে আমাদের স্টেজের কাজ শেষ হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানালেন জাদুঘরের উদ্বোধন যথাযথ সময় হবে। মাননীয় প্রধানমন্ত্রী 9টায় আসবেন, 9:05 উনি নাম ফলক উদ্বোধন করবেন। জুলাই স্মৃতি জাদুঘরকে ত্যাগ ও সংগ্রামের জীবন্ত স্মারক হিসেবে দেখছেন সংসদ সদস্যরা। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের শ্রমিক, কৃষক বুকের রক্ত দিয়ে আমাদেরকে যে মজলুমের সংসদ এনে দিল, আশা আকাঙ্ক্ষার যে সংসদ, সেই সংসদের প্রেক্ষাপটে আজকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। অতএব ওনার ভিতরেই আছে যে উনি নিজে এটা উদ্বোধন করবেন। জুলাই শহীদ স্মৃতি জাদুঘর সেটা উদ্বোধনের ফলে আমার মনে হয় যে জুলাই গণ অভ্যুত্থানকে সব দল যে ধারণ করে এটা প্রমাণ করার একটা জায়গা তৈরি হবে। ভবিষ্যতে কোনো শাসক যাতে ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে তা স্মরণ করিয়ে দেওয়া এবং জনরোষের ইতিহাস জীবন্ত রাখতে এমন উদ্যোগ প্রশংসনীয় বলছেন অন্তর্বর্তী সরকারের সাবেকরা। গভর্নমেন্ট 2 বছর পরে যেটা একদম ঐতিহাসিক একটা দিনে যে এটা
ওপেনিং হতে যাচ্ছে, এটা জাতির জন্য খুবই বড় গুড নিউজ। এই জাদুঘরে প্রবেশের সময়সূচি সকাল 10টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত। রাখা হয়েছে অনলাইনে টিকিটের ব্যবস্থাও। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। আগামীকাল সকাল 9টায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। জাদুঘর নির্মাণে দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত ও বিচার হবে। এ সময় তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, 6 আগস্ট থেকে সর্বসাধারণের জন্য জুলাই শহীদ স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে। বড়দের জন্য 50 টাকা ও ছোটদের জন্য 20 টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, সে যে যুগেই করে থাকে, সেটা তদন্ত হবে এবং তদন্তে প্রমাণিত হলে সেখানে মামলা হবে। আগামী 1 বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সমস্ত বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে নিয়মিত ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আরও জানান, পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত সহ জরিমানার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা হচ্ছে। খুব বিচার বিশ্লেষণ করে আইন অনুযায়ী কোনটা এখতিয়ারভুক্ত কোনটা এখতিয়ার বহির্ভূত এই জায়গাগুলো নির্ণয় করে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। পারসেপশন নানান রকম হতে পারে। স্বাধীনভাবে ইনভেস্টিগেশনকে কাজ করতে দিতে হবে, স্বাধীনভাবে প্রসিকিউটরকে তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগও দিতে হবে। দেখতে হবে যে প্রকৃত অর্থে বিচারটা হচ্ছে কিনা। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা সবাই এক জায়গায়, যে আমরা কাউকে যেন আমরা কোনো স্পিয়ার না করি, কেউ যেন আমাদের কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক বা অন্য কোনো। বিরোধী দলকে ছাড়াই সংবিধান সংশোধন বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো। সংসদ সচিবালয়ে এই কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সব দলের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন হবে। এ সময় জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের অঙ্গীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনের শেষ দিকে উত্থাপিত হয় সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব, যেখানে বিরোধী জোট থেকে কোনো নাম না পাওয়ায় 5 সদস্য পরে অন্তর্ভুক্ত করা যাবে এমন প্রস্তাব রেখে সর্বমোট 12 সদস্যকে নিয়েই এমন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। এর তুমুল বিরোধিতা করে ওয়াকআউট করে বিরোধী জোট। প্রায় 21 দিন পর জাতীয় সংসদের সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠক বসে মঙ্গলবার। কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ শুরুতেই গণমাধ্যমে ব্রিফ করে বলেন, সংবিধানের প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত আলোচনা করবে এই কমিটি। এছাড়া জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করারও অঙ্গীকার করেন তিনি। 48টার মধ্যে অনেক কিছু আছে আমরা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নোট অফ ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচনী ইশতেহারে আছে, সেগুলো আমরা ধারণ করব। যেগুলো জুলাই জাতীয় সনদে প্রতিফলিত হয়নি, আলোচিত হয়েছিল, হয়তো প্রতিফলিত হয়নি, সেগুলো আমরা আলোচনা করেই নেব। সালাউদ্দিন আহমদ জানান, বিরোধী জোট থেকে এই কমিটিতে নাম না দিলেও সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন তারা। এছাড়া সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যম সম্পাদক সহ জুলাইয়ের সকল অংশীজনদের সঙ্গে আলোচনা হবে। আমরা কাদের সাথে আলোচনা করব? আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ এবং সমাজের আরও অন্যান্য ক্লাস যারা জুলাই গণ অভ্যুত্থান অংশগ্রহণ করেছেন, সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, সকলের সাথে আমরা আলোচনা করব। আমরা বিচারপতিদের সাথে আলোচনা করব, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবীদের সাথে আলোচনা করব। এইভাবে আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব।
অন্তর্বর্তী সময়ে জুলাই জাতীয় সনদে যে ৪৮টি প্রস্তাবনা পাশ হয়েছে সেগুলো সহ বিএনপির ৩১ দফা ও জন আকাঙ্ক্ষার সকল বিষয় এই সংশোধনীতে আসবে বলে আশ্বস্ত করেন সংবিধান সংশোধনের বিশেষ কমিটির এই সভাপতি। শহীদের আকাঙ্ক্ষা ছিল, সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদেরকে এই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন সহকর্মী নাজমুস সাকিব, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, জানাবেন সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠকে আর কি কি বিষয়ে আলোচনা হলো, আর পরবর্তী বৈঠক কবে, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? নয়, সংবিধান সংশোধন কমিটির যে প্রথম বৈঠক সেটা কিন্তু প্রায় ১.৫ ঘন্টার মতো আসলে আমরা চলতে দেখেছি এবং ঠিক কিছুক্ষণ আগে কিন্তু শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরপরই আইনমন্ত্রী যিনি আসাদুজ্জামান তিনি কিন্তু আমাদের সঙ্গে ব্রিফ করেছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে এই যে ১২ জনের যেই সংবিধান সংশোধনের যারা সদস্য রয়েছেন তাদের সবাই কিন্তু আজকের বৈঠকে আসলে উপস্থিত ছিলেন এবং তারা যেটা আসলে আশা করছেন যে তারা যেসব বিষয় আসলে আনতে চান, যে জুলাই সনদ রয়েছে এবং যেহেতু বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ৩১ দফা রয়েছে, জুলাই সনদ এবং ৩১ দফার দুইটাকে সামনে রেখেই তারা পুরো সংবিধানটা আসলে পর্যালোচনা করতে চান এবং তার আলোকে কিন্তু যে সংবিধান সংশোধন সেটা কিন্তু আসলে তারা করতে চান। তবে এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন ছিল যে যেহেতু বিএনপি তারা অন্তর্বর্তী সরকার সময়ে যে ৪৮টি দফা আসলে পাশ হয়েছে তার মধ্যে অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল, সেই নোট অফ ডিসেন্ট নিয়েই তারা শুধুমাত্র আলোচনা করবেন কিনা কিংবা সেগুলোর ব্যাপারে আসলে পরিণতিটা কি হবে। তারা যেটা বলছেন যে আসলে শুধুমাত্র নোট অফ ডিসেন্টই নয়, পুরো বিষয়টাই তারা আসলে পর্যালোচনা করতে চান এবং পর্যালোচনার জন্য বিএনপির যারা বিশেষজ্ঞ রয়েছেন এর বাইরেও, অর্থাৎ রাজনৈতিক বিশেষজ্ঞ কিংবা সংবিধান বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ আইনজীবী থেকে শুরু করে সাংবাদিক যারা রয়েছেন, গণমাধ্যম ব্যক্তিত্ব, সবার সঙ্গে তারা কিন্তু আলোচনা করতে চান এবং জুলাইকে যারা ধারণ করেন তাদেরকে তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষাও কিন্তু আগামীর যে সংবিধানে স্থান পাবে বলে তিনি প্রত্যাশা করছেন। এবং আমরা জানতে চেয়েছিলাম যে বিরোধী দল তারা তো আসলে এই সংবিধান সংশোধন প্রক্রিয়া তারা আসলে অংশ নিচ্ছেন না, ফলে তাদের সঙ্গে আলোচনা করতে চাইলে যদি তারা আসলে আলোচনা এই বিষয়ে করতে না চান সেক্ষেত্রে কি হবে। বলা হচ্ছে যে জুলাই সনদে যেহেতু তারা আসলে স্বাক্ষর করেছেন এবং তাদের অনেক চাওয়া পাওয়া আসলে জুলাই সনদের মধ্যে এসে গিয়েছে, সেক্ষেত্রে সেটাকেই তারা ধরে নেবেন যে বিরোধী দল কিংবা বিরোধী জোট থেকে সেসব বিষয়ে আসছে বলে তারা প্রত্যাশা করছেন। এর আগে একটু জানিয়ে রাখতে চাই যে এর ঠিক আগেই কিন্তু যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু ব্রিফ করেছেন, তিনি যেহেতু এই সংবিধান সংশোধন কমিটির সভাপতি, তিনি যেটা জানাচ্ছেন যে এটা করতে কিছুটা সময় লাগতে পারে, যেহেতু শুধুমাত্র সংবিধান সংশোধন কমিটির যারা ১২ সদস্য রয়েছেন তারাই নয়, এর বাইরেও আসলে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা রয়েছে, তাদের সঙ্গে পুরো আলোচনা করে পুরো প্রক্রিয়া শেষে তারা কিন্তু একটি প্রশ্নাতীত একটি সংবিধান সংশোধন কিন্তু করতে চান। এই ছিল জাতীয় সংসদ থেকে সবশেষ। অন্যায় সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠকের খবর জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। জুলাইয়ের চেতনাকে ভুলিয়ে দেওয়ার বা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জুলাই বিপ্লব নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। ২৪ জুলাইয়ের দিনগুলো অত্যন্ত কঠিন ছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন, আন্দোলনের কৃতিত্ব কোনো একটি রাজনৈতিক দল দাবি করতে পারে না, সম্মিলিত প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে, যে কোনো মূল্যে জনগণের রায় বাস্তবায়ন করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। স্বাধীনতার ৫৫ বছর পার হলেও মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস রচিত হয়নি মন্তব্য করে মুক্তিযুদ্ধে সব শহীদ ও মুক্তিযোদ্ধার নির্ভুল তালিকা তৈরির আহ্বান জানান তিনি। একাত্তরের মতো ২৪ যেন হারিয়ে না যায়, এই জন্য এই উদ্যোগ। আবারও মোবারকবাদ। আমি সরকারকে অনুরোধ করব, এটি তো সরকারি উদ্যোগ নয়, সরকারের দায়িত্ব আছে, আপনারা উদ্যোগ নেন, সঠিক ইতিহাস রচনা করেন, কিন্তু আমি খুব আশাবাদী হতে পারছি না। বলবেন হোয়াই নট? এই ২৪ পরিবর্তনের আগে আমাদের কণ্ঠে, রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, ৫ তারিখের পর থেকে আস্তে আস্তে বদলে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারি ২০২৬ পরে ব্যাপকভাবে বদলে গেছে। আগে যে সমস্ত কথা বলেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন, অনেকে এটা এখন বেমালুম ভুলে গেছে।
ভারতে পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে ফিরলে শেখ হাসিনার আইনগত সব সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রায় মেনে নেওয়া হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, সব পরাশক্তির সাথেই যোগাযোগ আছে। হাসিবিল্লার প্রতিবেদনে বিস্তারিত। 2 বছর আগে গণঅভ্যুত্থান ঘটেছিল ঢাকার রাজপথে। 1400 মানুষের জীবন উৎসর্গের বিনিময়ে এক লৌহ মানবীকে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করেছিল ছাত্র জনতা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ভারতে পলাতক শেখ হাসিনা। এছাড়াও ক্ষমতা ছাড়ার 2 বছর পূর্তি উপলক্ষে 5 আগস্ট বক্তব্য রাখার খবর ছড়িয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করবে সরকার। ভঙ্গুর সিস্টেমটাই শেষ হয়ে যাবে। মঙ্গলবার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো গণমাধ্যমে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার কথা বলছি, তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। ভূরাজনৈতিক দিক থেকে সরকার কোনো সমস্যায় নেই বলে দাবি করেন তথ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন কিংবা ভারত সব দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে চলেছে সরকার। আগে থেকে আমরা চাই যত বেশি মাল্টি জায়গায়, যেখানে অনেক মানুষ আছে, অনেক দেশ আছে, সেগুলোর সাথে কানেক্টেড হওয়ার একটা সাধারণ চেষ্টা ইন্টারিমের সময় আমরা দেখেছি। সেটা আমাদের সরকারের সময়ও যে গ্রস নীতি হিসেবে থাকবে, কিন্তু একটা জোটে যাওয়ার সাথে আসলে আরো অনেক রকম বিচার বিবেচনা আছে। সবকিছু মিলিয়ে আসলে সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু সরকার এই ব্যাপারে নিশ্চয়ই বিবেচনা করছে, এটুকু বলতে পারি। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কাছাকাছি পর্যায়ে এখনো আসেনি। ডাক্তার জাহিদুর রহমান বলেন, গ্যাসের ঘাটতির প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। অল্প কিছুদিনের মধ্যে ধাপে ধাপে গ্যাস সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সংকট মোকাবেলায় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। যেটা আমরা এখন তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে করেও পুরোপুরি সামলে আনা যাচ্ছে না। কোনো গ্রাহক ভুতুরে বিল পেলে সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে সরাসরি অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। খুব বেশি সময় আর লাগবে না, আমরা আশা করি। হাসিবিল্লাহ, এখন ঢাকা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে 144 ধারা জারির জন্য পুলিশকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীতে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের একাধিক ও বিএনপির এক নেতার ছবি প্রদর্শন করে ছাত্র শিবির। ছাত্রদল সেই ছবি অপসারণের দাবি তুললে শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ করলে লাঠি সোটার দিয়ে ধাওয়া দেয় শিবিরের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে অবস্থান নেয় ছাত্রদল ও শিবির। থেমে থেমে সংঘর্ষ মধ্যরাত পর্যন্ত চললেও রাত 1টার দিকে নিজ নিজ অবস্থান থেকে সরে যায় শিবির ও ছাত্রদল। শিবিরের নেতাকর্মীরা এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোকাররম হোসাইন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোকাররম, জানাবেন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন, আর 144 ধারা জারি হয়েছে কিনা? সামনে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আজকের যে অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে। গতকালকের যে রাতের ঘটনা সেটি মধ্যরাতেই থেমে গিয়েছে। আজকে 144 ধারা জারির জন্য আবেদন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তিনি স্থানীয় তাজার থানায় একটি চিঠি দিয়েছেন। তবে পুলিশ প্রশাসন জানিয়েছে যে এটি যাচাই বাছাই করে আসলে 144 ধারা জারির প্রয়োজন আছে কিনা সেটি তারা ভেবে দেখবেন। জানিয়ে রেখে আজকে ছাত্র দল এবং ছাত্র শিবির উভয় পক্ষই কর্মসূচি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকের সামনে ঢাকা রংপুর মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে এসে আবু সাইদ যেখানে শহীদ হয়েছিলেন জুলাই বিপ্লবে, সেখানে তারা মিলিত হবার একটি কর্মসূচি দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির এবং ছাত্র দলের গতকালকের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের জেরেই আজকের এই বিক্ষোভ কর্মসূচি। প্রথমত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির এই কর্মসূচি ঘোষণা করেন। এটি ঘোষণা করেছে রংপুর মহানগর শিবির। একই সঙ্গে রংপুর মহানগর শিবিরের কর্মসূচি ঘোষণার পরপরই রংপুর মহানগর ছাত্র দল পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। ছাত্র দল জানিয়েছে যে তারা রংপুরের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিকেল
4টায় সেখান থেকে তারা শুরু করে লালবাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে আবু সাইদ চত্বর শেষ করবেন এবং ছাত্র শিবির জানিয়েছে যে তারা রংপুরের কারমাইকেল কলেজের মূল ফটক অর্থাৎ লালবাগ চত্বর থেকে তাদের বিক্ষোভ মিছিল শুরু করে তারাও আবু সাইদ চত্বরে এসে শেষ করবেন। তবে স্থানীয় যে দুটি ছাত্র সংগঠন রয়েছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ছাত্র শিবির কর্মসূচি দিয়েছে বিকেল 5:30টায় এবং ছাত্র দল কর্মসূচি দিয়েছে বিকেল 4টায়। এই দুই দলের কর্মসূচি ঘিরে বিশ্ববিদ্যালয়ের যে থমথমে পরিস্থিতি সেটি এখনো সে অবস্থাতে রয়েছে। বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েনের কোনো ঘটনা আমরা দেখিনি। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে। আজকে ক্লাস পরীক্ষা হয়েছে যথারীতি, কোনো ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকেনি। তবে বিকেল গড়ানোর যত ঘনিয়ে আসছে বিকেল গড়ানোর ক্ষণ ততই আসলে এখানকার যে দুশ্চিন্তা সেটি বাড়ছে। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাংবাদিক বহল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবাই আসলে একটি গোমর দুশ্চিন্তার মধ্যে আছেন যে বিকেলে কি ঘটছে। তবে এরকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব যে সতর্কতা সেটি অব্যাহত আছে বলে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি জানিয়েছেন। একই সঙ্গে প্রক্টর জানিয়েছেন যে তাদের বহিরাঙ্গন পরিচালক সহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভোস্ট, স্থানীয় যারা বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বে রয়েছেন তারা আসলে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। গতকালকে যেটি ঘটেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে জুলাই শহীদদের যে একটি চিত্র প্রদর্শনীর কর্মসূচি ছিল ছাত্র শিবিরের, সেই কর্মসূচিতে আওয়ামী লীগের আমলে মুক্তিযুদ্ধের সময় অপরাধের দায়ে যে অভিযুক্ত জামাত নেতাদের যে ছবি প্রদর্শিত হচ্ছিল সেখানে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরও ছবি ছিল। তবে এই ছবিগুলো ঘিরে আপত্তি জানায় ছাত্রদল। সেখানে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি ছাত্র সংগঠন, পরে মধ্যরাত পর্যন্ত সেটি দফায় দফায় ছিল। আজকেও তার রেশ খানিকটা রয়ে গেছে এবং বিকেল নাগাদ পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার অপেক্ষা। সামনে ছিল এই মুহূর্তে রংপুর থেকে ছাত্রদল এবং শিবিরের সংঘর্ষের সবশেষ খবর। তীব্র গ্যাস সংকটে গাড়ি চালাতে পারছেন না গ্যাস চালিত চালকরা। টান পড়েছে আয় রোজগারে। এমনকি প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকানার যানবাহনগুলোর চাকাও ঘুরছে না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সামান্য গ্যাস। এতে ফিলিং স্টেশনের গলিতে আড্ডা দিতে দিতেই কেটে যাচ্ছে দিনের বেশিরভাগ সময়। পাম্প কর্তৃপক্ষ বলছে লাইনে গ্যাস না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদেরকেও। বিস্তারিত নাইম কামালের প্রতিবেদনে। গ্যাসের অপেক্ষায় থাকতে থাকতে ফিলিং স্টেশন এলাকায় ক্লান্ত যানবাহনের চালকরা। কাঙ্ক্ষিত জ্বালানির জন্য দীর্ঘ সময় থাকতে হচ্ছে তাদের। তাই কেউ কেউ আড্ডা, কেউ কেউ মোবাইলে মুখ গুজে সময় অতিবাহিত করছেন। গ্যাসের তীব্র সংকট আর ঘন্টার পর ঘন্টা পাম্পের সামনে দাঁড়িয়ে থেকে এই মানুষগুলোর মাঝে রূপ নিয়েছে ক্ষণিকের বন্ধুত্বে। এই কারণে আড্ডা দিচ্ছে আর কেউ করবো গ্যাসের সিরিয়ালে লাইনে দাঁড়াইয়া এই ক্ষণিকের পরিচয় আমরা দাঁড়াইছি। ঢাকার বাইরে টুঙ্গির ওদিকে গ্যাসের অভাব নাই, বড় বড় কন্টেনারে গ্যাস দিতেছে, কিন্তু ঢাকা শহরে মানুষকে উদয় কষ্ট দিতেছে সরকার। রাজধানীর প্রায় সব ফিলিং স্টেশনেই এমন চিত্র। কোথাও মিলছে সামান্য গ্যাস, কোথাও আবার মেশিনের শব্দ শোনাই ভাগ্যের ব্যাপার। পাম্পে আসার যে দীর্ঘ পথ তারা পাড়ি দিয়েছেন তার চেয়েও বড় পথ যেন এই লাইনে দাঁড়িয়ে থাকা। বাসাবাড়ি তো গ্যাস নেই, পাম্পেও গ্যাস নেই। বাসাবাড়ি তো সমস্যায় ভুগতেছি, রাস্তাঘাটও অনেক কষ্ট হইতেছে আমাদের। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন তারা অসহায়। 1 ঘন্টা গ্যাস দিতে পারলে 2 ঘন্টা মেশিন বন্ধ রাখতে হচ্ছে। গ্যাসের চাপ এতটাই কম যে সিলিন্ডার পূর্ণ করাটা এখন রীতিমতো যুদ্ধের সামিল। যেটুক গ্যাস থাকে ওইটুক মনে করেন মানুষের হয় না। এই 200 টাকা 250 টাকা সিএনজি দেয়, 100 টাকা 150 টাকা, প্রাইভেটে যায় 400 450, চাহিদা পড়ে না। মেইন লাইনে যদি গ্যাস সাপ্লাই না থাকে মেশিন চালু হয় না। মেইন লাইনে গ্যাস আসলে মেশিন চালু হয়, আমরা মানুষকে সেবা দিতে পারি, গ্যাস সাপ্লাই দিতে পারি। জ্বালানি সংকটের এই কঠিন বাস্তবতা যান্ত্রিক ঢাকাতে এক অদ্ভুত সামাজিকতার জন্ম দিয়েছে, যেখানে দীর্ঘ লাইনের ক্লান্তি ঢাকা পড়েছে অচেনা বন্ধুর হাসিতে। গ্যাস নেই, তাই আড্ডাই এখন একমাত্র মাধ্যম। ছোট ছোট এই মুহূর্তগুলোই হয়তো চালকদের টিকে থাকার রসদ যোগাচ্ছে। তবে পাম্পের এই মিলন মেলা আর কতদিন, সে উত্তর হয়তো এখনো অজানা। নাইম কামাল, এখন ঢাকা। গ্যাস সংকটে গাড়ি চালাতে না পেরে আয় রোজগারে টান পড়ছে গ্যাস চালিত যানবাহনের চালকদের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সামান্য গ্যাস। এদিকে গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, বেড়েছে লোডশেডিং। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ ও লোডশেডিং এর খবর জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। শুরুতেই যাচ্ছি মাহফুজের কাছে। মাহফুজ, জানাবেন চট্টগ্রামে গ্যাস সংকট আর কতদিন চলতে পারে, কর্তৃপক্ষ কি জানিয়েছে, আর জনজীবনে এর প্রভাব কি দেখছেন? তার প্রভাবটি শিল্প খাত থেকে শুরু করে বিদ্যুৎ খাত,
বাসাবাড়ি এবং পরিবহন সব সেক্টরে পড়েছে এবং জনজীবনের যে স্থবিরতা চলে আসছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে একটি চট্টগ্রামের শিল্প কারখানায় রয়েছি, পোশাক কারখানা। এখানকার অবস্থা দেখলে আসলে বোঝা যাচ্ছে যে গ্যাসের সংকটটি কোন পর্যায়ে রয়েছে। এটি পুরোপুরি একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠান। এখানকার উৎপাদিত তৈরি পোশাকগুলো ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকার বিভিন্ন দেশে যায়, কিন্তু তারা বেশ শঙ্কার মধ্যে আছে। তারা বলছেন যে নিয়মিত প্রোডাকশন তারা করতে পারছেন না গ্যাস সংকটের কারণে। তাদের বিভিন্ন সেকশনগুলো, বিশেষ করে ফিনিশিং সেকশন, বয়লার সেকশন, আয়রন সেকশন, ডাইং সেকশন, প্রত্যেকটা সেকশন কিন্তু বন্ধ রাখতে হচ্ছে এবং তাদের পোশাকগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, সেই অভিযোগগুলো তারা আমাদেরকে করেছেন। তারা বলছেন যে চট্টগ্রামে যেহেতু একটি বাণিজ্যিক এলাকা, বাণিজ্যিক রাজধানী হিসেবে এটির একটি পরিচিতি রয়েছে, কিন্তু সেই জায়গাতে গ্যাসের যে অবস্থা, এই অবস্থা চলতে থাকলে তাদের বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প একেবারে মুখ থুবড়ে পড়বে। তারা এই বিষয়টি কিন্তু বারবার বলে আসছে এবং আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি যে প্রোডাকশন যে সেকশনের মধ্যে 1 ঘন্টা চালু থাকলে 1 ঘন্টা বন্ধ রাখতে হচ্ছে গ্যাসের সংকটের কারণে এবং তারা বলছেন যে এটি যদি চলতে থাকে আগামী কয়েকদিনের মধ্যে বায়াররা কিন্তু তাদের যে রপ্তানি আদেশ বাস্তবায়নের যে বিষয়টি থাকে সেটি কিন্তু পুরোপুরি মুখ থুবড়ে পড়বে। একই সাথে তাদের পরবর্তীতে আসলে যে অর্ডার পাওয়া সেটি নিয়েও কিন্তু তারা শঙ্কা প্রকাশ করছেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামে আসলে দৈনিক যে পরিমাণ গ্যাসের চাহিদা রয়েছে, বিশেষ করে 400 মিলিয়ন ঘনফুট, সেই জায়গাতে গত 1 সপ্তাহ ধরে এখানে সরবরাহ করা হচ্ছে 200 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ অর্ধেক গ্যাস তারা পাচ্ছেন চাহিদার তুলনায়। এবং এই বিশেষ করে উৎপাদনমুখী যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, সার কারখানা থেকে শুরু করে পোশাক কারখানা, এই জায়গাগুলোতে প্রতিদিন কিন্তু 80 থেকে 100 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। সেই জায়গাতে কিন্তু তারা পাচ্ছে যে 30-40, কখনো কখনো 45 ঘনফুট, অর্থাৎ অর্ধেকের চাইতেও কম। ফলে এই যে তাদের উৎপাদন ব্যবস্থা এটি পুরোপুরি ব্যাহত হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং রপ্তানি যে আদেশ সেটি কিন্তু অনেকটা বাস্তবায়ন করা সম্ভব হবে না যদি এ বিষয়ে দ্রুত সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া না হয়। আপনি জানেন যে আসলে চট্টগ্রামের যে গ্যাস ব্যবস্থাপনা এটি কিন্তু পুরোপুরি আমদানিকৃত তরলে গ্যাসই সরবরাহ করা হয়। সেই জায়গাতে চট্টগ্রামের জন্য যদি বিশেষভাবে স্থায়ী কোনো গ্যাসের ব্যবস্থা করা হয় তাহলে এই সংকট দূর হবে এবং দেশের অর্থনীতিতে চট্টগ্রামের যে অবদান সেটি পুরোপুরি রাখতে পারবে বলে বলছেন এখানকার ব্যবসায়ীরা। যুক্ত ছিলেন কাজী মাহফুজ। লোডশেডিংয়ের খবর জানাতে ফেনী থেকে যুক্ত আছেন সুলাইমান ডালিম। ডালিম, জানাবেন ফেনীতে দিন রাত মিলিয়ে কত ঘন্টা লোডশেডিং হচ্ছে আর কর্তৃপক্ষ এ নিয়ে কি বক্তব্য দিয়েছে? স্বামী, আমরা ফেনী শহর থেকে দূরে ফুলগাজীর একটি গ্রামে রয়েছি। শহরে আমরা যেটি দেখেছি যে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, গ্রামে সেটি আরও বেশি। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, বিশেষ করে ফেনীর যে উপজেলাগুলো রয়েছে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী এবং দাগনমিয়া, সবগুলো উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে প্রতি 1 ঘন্টা যদি বিদ্যুৎ থাকে 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না, সেই হিসেবে 24 ঘন্টায় তারা যেটি বলছেন যে 8 থেকে 9 ঘন্টাও কিন্তু লোডশেডিং হচ্ছে, যার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে প্রাত্যহিক কাজ এবং শিল্প কারখানা এবং অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সব জায়গার যে উৎপাদন সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। অপরদিকে স্থানীয়রা যেটি বলছেন যে অন্যান্য মাসে যে বিল আসতো, এই গত যে মাস গেছে এই মাসে কিন্তু বিল অস্বাভাবিক বিল আসছে বলে তারা মনে করছেন। তারা বলছেন যে যেসব বাসা বাড়িতে অন্যান্য মাসগুলোয় 1000 থেকে 1200 বিল আসতো, এখন সেই বাসাগুলোতে 2500 থেকে 3000, অর্থাৎ দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত বিল আসছে বলে তারা মনে করছেন। তারা বলছেন যে এই যে অস্বাভাবিক বিল সেটি কিন্তু তারা অন্যান্য মাসে দেখেননি, যেটি গত মাসে দেখেছেন। সব মিলিয়ে তারা বলছেন যে এই যে অস্বাভাবিক বিল সেটি কিন্তু লোডশেডিং এবং যে গ্যাসের যে সংকট সেটির উপর মরার উপর খাড়া হিসেবে দেখা দিয়েছে। আমরা কথা বলেছি ফেনীর পল্লী বিদ্যুৎ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যে দুটি প্রতিষ্ঠান মূলত ফেনীতে বিদ্যুৎ বিতরণ করে, তাদের সাথে তারা যেটি বলছেন যে জাতীয় গ্রিডে গ্যাসের যে সংকট, সেই সংকটের কারণে মূলত বিদ্যুৎ উৎপাদনে ব্যাহত হচ্ছে, যার ফলশ্রুতিতে উৎপাদনে ব্যাহত হওয়ার কারণে সরবরাহে ঘাটতি হয়েছে। তারা যেই যতটুকু পাচ্ছেন সেই আলোকেই কিন্তু বিদ্যুৎ সরবরাহ করছেন। তবে যে পরিস্থিতি রয়েছে বর্তমানে সংকটের, সেই পরিস্থিতি উত্তরণ কবে হবে সেটি কিন্তু তারা নিশ্চিত করে আমাদেরকে বলতে পারেনি। এ ছিল ফেনীর ফুলগাজী থেকে আমাদের কাছে ফেনীর বিদ্যুৎ এবং লোডশেডিং পরিস্থিতির সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সুলাইমান ডালিম।
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সই হয়েছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭% পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে বাংলাদেশের বাজারে দক্ষিণ কোরিয়ার ৮৭% পণ্য পাবে বিশেষ শুল্ক সুবিধা। এই চুক্তি বিপুল বিনিয়োগ আকর্ষণ করবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী। এদিকে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী জানান, এই চুক্তি দুদেশের সরবরাহ ব্যবস্থা এবং ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখবে। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির মাইল ফলক স্পর্শ করতে চায় বাংলাদেশ। এই লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন বার্ষিক অন্তত ৮% জিডিপির প্রবৃদ্ধি এবং বিপুল বৈদেশিক বিনিয়োগ। বাংলাদেশের এই অর্থনৈতিক অভিযাত্রায় অন্যতম সারথি হিসাবে যুক্ত হল দক্ষিণ কোরিয়া। যদিও ২০২৩-২৪ অর্থবছরে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রায় $৪৯১ মিলিয়ন পণ্য রপ্তানি করেছে। বিপরীতে কোরিয়া থেকে আমদানির পরিমাণ $৯০২ মার্কিন। এতে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $৪১১ মিলিয়ন। মঙ্গলবার দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ বা সেপা। সেপা চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭% পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধায় প্রবেশাধিকার পাবে। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া এবং পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে এটি বাংলাদেশের জন্য বড় ভূমিকা রাখবে। বিনিময়ে দক্ষিণ কোরিয়ার ৮৭% পণ্য বাংলাদেশের বাজারে বিশেষ শুল্ক সুবিধা পাবে, যার মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু কৃষি এবং প্লাস্টিক পণ্য। $1 ট্রিলিয়ন ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাবো। বর্তমান বিশ্বের সরবরাহ ব্যবস্থা এবং ডিজিটাল পরিবর্তনের এই সময়ে সেপা চুক্তি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে জানান দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। বলেন, এটি কোরিয়ান কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করবে। And I think my counterpart, the leadership of Minister Muqtadir, was extremely important and the major driving force to achieve this milestone today. And also the chief negotiators from both countries. সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, তাড়াহুড়ো নয়, বরং একটি ভালো বাণিজ্য চুক্তি হয়েছে। আগামী কয়েক দশক এই চুক্তির সুফল পাবে জনগণ। কোরিয়া বর্তমান পৃথিবীতে $2 ট্রিলিয়নের একটা ইকোনমি। এরকম একটা বড় শিল্পোন্নত দেশে আমাদের রপ্তানি পণ্যের জন্য একটা অগ্রাধিকার বাজার পাওয়া, এটি আগামী দিনে আমাদের রপ্তানি খাতের বিকাশের জন্য একটা বড় মাইলস্টোন হবে। প্রায় $2 ট্রিলিয়ন অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া। দেশটির বিনিয়োগ বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির পথ প্রশস্ত করবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। তবে এই চুক্তির ফলে স্থানীয় মাঝারি ও ক্ষুদ্র শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক সরকার। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন ঢাকা সফররত সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আব্দুল করিম আল খুরেইজি। সকাল 10:30টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়ে শেষ হয় দুপুর 1টায়। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সফরে সোমবার রাতে ঢাকা আসেন সৌদির উপ পররাষ্ট্রমন্ত্রী আল খুরেইজি। আজ রাতে ঢাকা ত্যাগ করবেন তিনি। বারবার প্রকাশ্য হত্যাকাণ্ড, ভারী অস্ত্রের ব্যবহার এবং বেপরোয়া সন্ত্রাসী তৎপরতায় চরম হুমকির মুখে চট্টগ্রামের জননিরাপত্তা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অস্ত্র উদ্ধার এবং বহু সন্ত্রাসীকে গ্রেপ্তারের পরও পলাতক কিছু শীর্ষ অপরাধী এখনও নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছে। তবে এদের পেছনে কোনো রাজনৈতিক চাপ আছে কিনা তা খতিয়ে দেখার দাবি সচেতন মানুষের। বিস্তারিত শোয়েব রহমানের প্রতিবেদনে।
চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী এলাকা। অস্ত্র হাতে রাঙ্গুনিয়া যুবদলের আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে তাড়া করছে সন্ত্রাসীরা। এক পর্যায়ে মাসুদুল পড়ে গেলে এলোপাতাড়ি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। দিনে দুপুরে নির্মম এই হত্যাকাণ্ডটি ঘটে জুন মাসে। এই ঘটনার 1 মাস আগে নগরীর রোফাবাদে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে তাড়া করে গুলি করে হত্যা করা হয় এক যুবককে। গেল নভেম্বরে চট্টগ্রাম 8 আসনের বর্তমান এমপি এরশাদ উল্লাহ জনসংযোগের মধ্যেই পিঠে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয় সরার বাবলা নামের এক সন্ত্রাসীকে। এ ঘটনায় আহত হন এরশাদ উল্লাহ। সন্ত্রাসীদের হাতে আক্রমণের শিকার হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের সংঘবদ্ধ হামলায় মারা যান র্যাব সদস্য। পরবর্তীতে বুলডোজার দিয়ে র্যাবের ক্যাম্প গুড়িয়ে দেয়া, রাতের আধারে ক্যাম্পে গুলিবর্ষণ, পানির লাইনে বিষ মেশানো সহ নানাভাবে হয় আক্রমণ। 2024 সালের 5 আগস্টের পর নগরী ও জেলায় আশঙ্কাজনক হারে বেড়ে যায় সন্ত্রাসী তৎপরতা। শুধু 1 বছরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে 194টি। এর মধ্যে মহানগরে 61 ও জেলায় 133টি। গ্যাংস্টার সংস্কৃতি, আধিপত্য বিস্তার, মাদক, বালুমহাল দখল ও চাঁদাবাজি এসব হত্যাকাণ্ডের মূল কারণ। বেশিরভাগই কিন্তু এই ক্রিমিনালরা নিজেরা আধিপত্য বিস্তার, বালুমহল, নিজেদের মধ্যে সংঘর্ষ, অন্তর্দ্বন্দ্ব, ক্রিমিনাল সংঘর্ষ, এ ধরনের কেসই বেশি ঘটেছে। হ্যাঁ, কিছু ঘটনা হয়েছে, কিছু নিরপরাধ মানুষ ভুক্তভোগী হয়েছেন। চাঁদাবাজির ক্ষেত্রেও লাগাম ছাড়া সন্ত্রাসী বাহিনী। পুলিশ পাহারার মধ্যেই এক ব্যবসায়ীর বাড়িতে SMG দিয়ে গুলিবর্ষণ অবাক করে সাধারণ মানুষকে। এছাড়া ইন্টারনেট অফিসে ভাঙচুর আলোচিত হয় পুরো দেশে। হাটহাজারী, মুরাদপুর, হিলভিউ সহ বিভিন্ন জায়গায় নির্মাণাধীন ভবন, বাসাবাড়িতে চাঁদার দাবিতে গুলি আতঙ্ক ছড়ায় পুরো নগরীতে। এই ক্ষেত্রে ডেভেলপমেন্ট ততটুকু কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে নাই। তার জন্য দায়ী তারা নিজেরা, তার জন্য দায়ী আমাদের দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল। তারা তাদের আগের যেই সমালোচনা, তার দুর্নাম, অপবাদ সেগুলো গুছিয়ে নাগরিকের বন্ধু হিসেবে সেটা করবে এবং কোনো পলিটিক্যাল পার্টির কোনো শক্তির ক্রীড়নক হিসেবে ওরা কাজ করবে না। পুলিশ বলছে চট্টগ্রামের সন্ত্রাসীরা SMG, AK-47 এর মতো ভারী অস্ত্র ব্যবহার করছে। বিদেশি অত্যাধুনিক পিস্তল অনেকের হাতে। মূলত পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের সাথে সখ্যতার মাধ্যমে তারা এসব অস্ত্র সংগ্রহ করছে। অপরাধ ঘটিয়ে আশ্রয়ও নিচ্ছে পাহাড়ে। একটা ঘটনা ঘটার পরে আমরা কিন্তু খুব অল্প সময় বলে দিচ্ছি এরা কারা, কিভাবে বলে দিচ্ছি, তাদেরকে কাউকে ধরে অ্যারেস্ট করে অস্ত্র সহ আমরা জেলেও দিয়ে দিচ্ছি। এটা নিশ্চয়ই আমাদের গোয়েন্দা এবং সার্বিক সফলতা। পুলিশের হিসাবে গত 2 বছরে ছোট সাজ্জাদ, ডেভিড ইমন সহ বহু অপরাধী গ্রেপ্তার হয়েছে। 1100 দেশি বিদেশি অস্ত্র, 1600 রাইফেল ও 10,000 বুলেট উদ্ধার হয়েছে। বিপুল অস্ত্র উদ্ধার করেছে র্যাবও। তবে কিছু শীর্ষ সন্ত্রাসী গহীন পাহাড়ে আস্তানা গেড়ে ও বিদেশে পলাতক থেকে নির্দেশদাতা হিসেবে কাজ করছে। বিদেশি অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমরা প্রচলিত আইনে যত রকমের চেষ্টা আছে সকল রকমের চেষ্টা করছে এবং টাইম টু টাইম আমাদের কাছে বিদেশি অস্ত্রগুলো আমরা উদ্ধার করতে পারছি। এবং এই অস্ত্রগুলি সাধারণত আমরা বর্ডার ক্রস করেও আসে, অনেক সময় আমাদের যে পাহাড়ি সন্ত্রাসী আছে তাদের কাছ থেকেও তারা কালেক্ট করতে পারে। ধরা পড়া সন্ত্রাসী ও অপরাধীরা আইনের ফাঁক গলে বের হয়ে আবারও অপরাধে জড়ায়। এ নিয়ে ক্ষোভ আছে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেই। আইনজীবীরা বলছেন রাজনৈতিক চাপ এসব ক্ষেত্রে বড় কারণ। আইনশৃঙ্খলা বাহিনীকে এই চ্যালেঞ্জটা নিতে হবে, তাদের এই কথাগুলো, তাদের এই কাজটাকে, যে না আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর, আইনের ঊর্ধ্বে কেউ নয়, যে হোক তাকে আমরা পাকড়ায় করব। 2024 সালের 5 আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর শিথিলতার সুযোগে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা মাঠে সক্রিয় হয়ে ওঠে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। বাংলাদেশ সহ 7টি দেশের উপর নতুন শুল্ক আরোপের জেরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 25টি অঙ্গরাজ্যে মামলা করা হয়েছে। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের রায়ের পর নতুন করে শুল্ক আরোপের মাধ্যমে আইনি সীমা অতিক্রম করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি, অন্যায্য বাণিজ্যিক আচরণের জবাব হিসেবে নতুন শুল্ক যথাযথ এবং আইনসম্মত। মূলত ডেমোক্র্যাট শাসিত 25টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল বা গভর্নরদের একটি দল ট্রাম্পের শুল্ক আরোপ আটকাতে এই পদক্ষেপ নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তানফির জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে শুল্ক আরোপ। তার দাবি, উচ্চ শুল্ক যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে আবারও শক্তিশালী করবে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই
1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে প্রায় সব দেশের পণ্যের উপর 2 অঙ্কের শুল্ক আরোপ করেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছিলেন এ ধরনের শুল্ক আরোপের ক্ষমতা নেই ট্রাম্প প্রশাসনের। এছাড়া যেসব আমদানিকারকদের শুল্ক পরিশোধ করেছিল তাদের অর্থ ফেরত দেওয়ারও নির্দেশ দেন উচ্চ আদালত। এবার নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের 25টি অঙ্গরাজ্য। তাদের অভিযোগ, বাণিজ্য অংশীদার দেশগুলোর উপর এভাবে শুল্ক আরোপ করে আইনি সীমা অতিক্রম করেছে তারা। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্যিক আদালতে মামলা দায়ের করে ডেমোক্র্যাট শাসিত 25টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ও গভর্নরের একটি জোট, যার মধ্যে ওরেগন ও নিউ ইয়র্কও রয়েছে। গেল জুলাইয়ে বাংলাদেশ সহ 7টি দেশের উপর 10 থেকে 12% করে নতুন শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। তাদের অভিযোগ ছিল জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য বাণিজ্য ঠেকাতে এসব দেশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টে হেরে যাওয়ার পর ট্রাম্প প্রশাসন আবার নতুন শুল্ক আরোপ করে আইন ভেঙেছে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, অন্য দেশের অন্যায্য বাণিজ্যিক আচরণের জবাব হিসেবে এই শুল্ক আরোপ যথাযথ এবং আইনসম্মত। তারা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও মার্কিন শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করছে, তাই এই বিষয়ে ব্যবস্থা নিতেই নতুন শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে মামলাকারী অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, জোরপূর্বক শ্রমের বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে ব্যাপক আকারে শুল্ক আরোপ করে এই সমস্যার সমাধানে কোনো ভূমিকা রাখবে না। তানভীর জনি, এখন বিশ্ব। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, জানাবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? অন্যয়, আজকে বেলা 12টার দিকে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। আপনি জানেন যে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে প্লাকার্ড প্রদর্শন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ অন্যান্য যে দাবি নিয়ে প্লাকার্ড নিয়ে কিছু ছাত্র এবং জকসু নেতারা এবং শিবির নেতারা কিন্তু ওই অনুষ্ঠানটিতে প্রবেশের চেষ্টা করে এবং সেই সময় ছাত্রদল বাধা দেয় বলে তারা অভিযোগ করেছে। এরপরই কিন্তু আসলে মূলত সংঘর্ষের সূত্রপাত হয় এবং এতে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং সেই যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছেরই যে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। আমরা ভিতরে কথা বলেছিলাম, যেমনটা জানতে পেরেছি যে 20 থেকে 25 জনকে এই হাসপাতালটির জরুরি বিভাগে নিয়ে আসা হয় এবং এর মধ্যে ছাত্রদল, শিবির, জকসু এবং ছাত্র শক্তির নেতাকর্মীরা রয়েছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তো তাদের প্রাথমিক চিকিৎসা সেখানে দেওয়া হচ্ছিল এবং এক পর্যায়ে 2-3 জনের অবস্থা কিছুটা গুরুতর হয়, তাদেরকে অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিচ্ছিলেন চিকিৎসকরা। ঠিক সেই মুহূর্তে ছাত্রদল একটি মিছিল নিয়ে এই হাসপাতালটির মূল গেটের সামনে আসে এবং সেই খবরে ভিতরে থাকা অন্যান্য যে ছাত্র শিবির বা জকসু নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই খবর শুনে ভিতর থেকে আবার মূল সড়কের সামনে চলে আসে এবং এক পর্যায়ে দুই পক্ষই ইট, পাটকেল, ডাবের খোসা সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু একে অপরকে নিক্ষেপ করে এবং রাস্তার ডিভাইডারের পাশে যে গাছ রয়েছে সেই গাছের ডাল ভেঙেও কিন্তু একে অপরের প্রতি দৌড়ে ছুটে যায়। এইভাবে কিন্তু ক্যাম্পাসে একটি উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয় এবং এতে কিন্তু দুই পক্ষেরই আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা যেমন একজনকে দেখতে পেয়েছি তার মাথা দিয়ে প্রচণ্ড রক্ত ঝরছে এবং অপর পক্ষেরও কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং এই সংঘর্ষটি কিন্তু থেমে চলছে। আপনি নিশ্চয়ই স্ক্রিনে অন্য দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ছাত্রদলের যারা রয়েছেন তারা এই হাসপাতালের ভিতরে প্রবেশের চেষ্টা করছেন এবং ভিতরে কিন্তু ছাত্রদল, জকসু, অন্যান্য যারা নেতাকর্মীরা রয়েছেন দলের তারা কিন্তু রয়েছেন। আমরা কিন্তু আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে এতক্ষণ কিন্তু এই ঘটনাস্থলে কোনো পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাইনি, তবে এই মুহূর্তে কয়েকজন পুলিশ সদস্য হাসপাতালটিতে প্রবেশ করছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং তারা হয়তো নিশ্চয়ই আইনশৃঙ্খলা পরিস্থিতিটি খতিয়ে দেখবেন এবং এই সংঘর্ষ দমনে তারা পর্যাপ্ত পদক্ষেপ নেবেন। তো এই ছিল রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ অন্যয়। পরবর্তী ঘন্টার সংবাদে আপনাকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব হোসেন। আর এই ছিল এখন দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।